স্বাগতম প্রেমানুভূতিতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের না বলা কিছু কথা। যদি গল্প ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। আমার ভালোবাসাটা তো মিথ্যে ছিল না। কেন করলে এমনটা আমার সাথে? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। ধরণীতে আমার বিশ্বাসযোগ্য মানুষ তো কেবল তুমিই ছিলে। তবে কেন এক মুহূর্তে সব শেষ হয়ে গেল? কেন খেললে আমার বিশ্বাস নেই? শরীর হত্যার চেয়ে আত্মহত্যা শরীর হত্যার চেয়ে আত্মহত্যা যে অনেক বেশি যন্ত্রণাদায়ক। তবে তুমি আমার আত্মাকে কেন খুন করলে? কেন খুন করলে আমার আত্মাকে? উত্তর দাও। চারু হামিদকে জড়িয়ে ধরেই হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। হামিদও স্তব্ধ। আসলেই কি সে হত্যাকারী? নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকেই সে হত্যা করেছে। আমি কেন তোমাকে খুন করতে পারলাম না? আমি যেন তোমাকে খুন না করি, তাই এভাবে আমার বিশ্বাস অর্জন করেছিলে তুমি, তাই না? তুমি যদি ভেবে থাকো তুমি এভাবে বেঁচে যাবে, তাহলে আমাকে বলতে হয় তোমার পরিকল্পনা শতভাগ সফল হয়েছে ভাইয়া। আজ আমি হেরে গেলাম। বাস্তবতার কাছে হেরে গেল আমার আবেগ। আমি এতদিন ভাবতাম দুনিয়ায় একজন মানুষ অন্তত আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কিন্তু আমার জীবনে ভালোবাসা নেই। সবটাই মিথ্যা। চারুলতার অস্তিত্বটাই মিথ্যা। ব্যাস, আমি হার মেনে নিলাম। আমি সত্যিই ভীষণ ক্লান্ত। তোমার চারুলতা আজ হেরে গেল ভাইয়া। কি চাও তুমি? বলে দাও, তুমি যা চাইবে তাই হবে। আমাকে মেরে ফেলতে চাও? মেরে ফেলো। বিশ্বাস করো, একবারও বাধা দেব না আমি। এমনকি চাইলে সেই বসের কাছে এমনকি চাইলে সেই বসের কাছে দিয়ে নিজের স্বার্থ উদ্ধারও করতে পারো। আমার জীবনের সিদ্ধান্ত আমি তোমার উপর ছেড়ে দিলাম। তোমার চারুলতা জীবন্ত মরে গেল ভাইয়া। আর তাকে নিজের হাতে খুন করলে তুমি। তবুও আফসোস নেই। মৃত্যুর আগ পর্যন্ত তো তোমাকে ভালোবেসে যাব আমি। কারণ তবুও আফসোস নেই। মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব আমি। কারণ আমার যে তুমি ছাড়া আর কেউ নেই। তোমাকেই নিজের আপনজন ভেবে না হয় মৃত্যুবরণ করলাম। তুমিই দুনিয়ার একমাত্র মানুষ যে আমার সাথে অন্যায় করেও বিন্দু মাত্র শাস্তি পায়নি। এর কারণ আবেগ। এই আবেগ দুনিয়া ভুলিয়ে দিতে সক্ষম। আমার আবেগই আমায় শেষ করে দিল। আমাকে জীবন্ত খুন করলো। তোমার কাছে আমার কিছুই চাওয়ার নেই। শুধু প্রশ্ন, কেন করলে এমনটা আমার সাথে? চারু, আমি থাক, বলো না। আমি সহ্য করতে পারবো না। তুমি বরং এক কাজ করো, যেভাবে আমার আত্মাকে খুন করেছো সেভাবে আমাকেও মেরে ফেলো। আমি এবার একটু শান্তি চাই। আর যদি মারতে নাই পারো, বসের সাথে মিলে আমাকে বিক্রি করার ইচ্ছেই থাকে, তবে আমাকে সব ভুলিয়ে দাও। আমি এই বিষাক্ত স্মৃতি নিয়ে আর থাকতে পারছি না। এক একটা মুহূর্ত যেন আমাকে একেবারে নতুন করে মেরে ফেলছে। চারুর প্রতিটি বাক্য হামিদের বুকে ধারালো ছুরির ন্যায় বিঁধছে। সেখানে রক্তক্ষরণ হচ্ছে। চোখে অশ্রু জলেরা হানা দিচ্ছে। হামিদ আজ সব বলে দিতে চাইছে চারুকে। চারুর এমন কষ্ট সে সহ্য করতে পারবে না। আর এখানে চারুর কষ্টের কারণ স্বয়ং সে। কিন্তু চারুকে সত্য জানানোর সাহস তার নেই। কিভাবে সে মেনে নেবে এসব? হামিদ কিছু বলার আগেই পেছন থেকে সাজিদ চারুর ঘাড়ে ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করে ফেলল। এটা কি করলেন আপনি? কি করলেন আমার চারুর সাথে? শান্ত হও হামিদ। কিচ্ছু করিনি। অজ্ঞান করে দিয়েছি। জ্ঞান থাকলে কি থেকে কি করবে বলা যায় না। চিন্তা করো না, কিচ্ছু হবে না ওর। আপনার আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। হঠাৎ কি এমন হলো যে তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারছো না? কারণ চারু আপনার বিশ্বাস করে না। আর চারু যখন আপনার বিশ্বাস করে না, তার মানে আমিও করতেছি না। চারু যখন আপনার সন্দেহ করতেছে, তার মানে নির্ঘাত ঘাপলা আছে আপনার মাঝে। হামিদ, ও কিছু জানে না তাই সন্দেহ করছে। তুমি তো সবটা জানো। আপনি যে আমার সত্যি বলেন, তার কি গ্যারান্টি আছে? ওরে নিয়ে আমি এক ফোঁটাও ঝুঁকে নিতে চাই না। ঠিক আছে, আগে ওকে খাটের উপরে তুলে দেই, বাকিটা পরে দেখা যাবে। মেঝেতে ফেলে রাখা উচিত হবে না। আপনার কিছু করতে হইব না। আমার বোনরে আমি দেখতে পারুম। আপনি ওই মায়েটারে বাঁচান। ফুলদানির আঘাতে সে কাহিল। এমন বলত পুলিশে ঢুকলো কেমনে কে জানে। একটা কথা বলি, কি? জ্ঞান ফিরলে আবার কোনো পাগলামি করবে? হাত পা বেঁধে ফেলি চারুর। খবরদার না। ও যাই করুক, হাত পা কিছু বাধা হইব না। ভাই বোন দুটোই পাগল। সাজিদকে বিড়বিড় করে কথাটা সাজিদের বিড়বিড় করে কথাটা হামিদ শুনলেও কিছু বলল না।
এখন চারুর সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ। ওর জ্ঞান কখন ফিরবো? বেশিক্ষণ সময় লাগবে না। সাজিদ ভেবেছিল চারুর জ্ঞান ফেরার পরে সে আবার পাগলামি শুরু করবে, কিন্তু এমন কিছুই হলো না। চারু শান্তভাবেই উঠে বসলো, মনে হয় যেন সদ্য ঘুম ভেঙে উঠে বসা এক তরুণী। হামিদ এবং সাজিদ খাটে বসেছিল এবং হিমেল সোফায়। চারুকে উঠতে দেখে প্রথমে সে কিছুটা পিছিয়ে গেলেও পরক্ষণে হামিদের পাশে এসে দাঁড়ায়। কেমন আছো চারুলতা? আপনাদের দুজনকে খুন করতে পারলে ভালো লাগতো। হিমেল ভেবেছিল চারু উত্তর দেবে না, কিন্তু চারুর এহেন উত্তরে ভরকে গেল সে। দুজন বলতে কে? সে আর সাজিদ? এটাই হবে হয়তো। চারু যে হামিদকে কিছুই করতে পারবে না সেটা কিছুক্ষণ আগেই সাজিদের কাছে জেনেছে সে। আপনি আমাদের ভুল বুঝছেন, অন্তত এক্সপ্লেন করার সুযোগটা দিতে পারতেন। দিতে চাইছি না। চারু, তুই কথাটা শোন আমাদের। আমরা যদি আমার হাতে থাকতো তো আমার আত্মাকে খুন করার অপরাধে আমি তোমাকে ভয়ঙ্কর শাস্তি দিতাম, কিন্তু আফসোস সেটা কখনো সম্ভব নয়। বিশ্বাস নামের অনুভূতিটাও আজ থেকে চিরতরে উঠে গেল ভিতর থেকে, শুধুমাত্র তোমার জন্য। তুই আমার বিশ্বাস কর বা না কর, সত্য এটাই যে আমি যা করছি তোর জন্য করছি, তোর জীবনটা স্বাভাবিক করতে করছি। এভাবে চারুর কণ্ঠে এমন কিছু একটা ছিল যেটা সরাসরি হামিদের বুকে গিয়ে লাগলো। চারু, আমি চাই না তুই বসটারে খুঁজতে যাস, তুই তারে খুঁজিস না। কেন খুঁজবো না? তুই একটা স্বাভাবিক জীবন মাইনা নে, শুধু শুধু কারোর পেছনে লাগার প্রয়োজন নাই। তুই যখন আমাদের আর বিরক্ত করতেছে না, তখন তাদের ব্যাপারটা এখানে শেষ করা উচিত। তুমি বিশ্বাস করো আমি এটা মেনে নেব? তুই মানবি না বইলাই আমি এতদিন তোরে কিছু বলি নাই। নাজমা বেগম আসলে কি? তুই বল। সারদা দেবী আর সাজিদ আর তার মতো দেখতে আরেকজন তার সন্তান। কি সব পাগলের প্রলাপ বলছেন আপনি? আপনি আমার স্ত্রী বেলিফুল। আমি যদি সারদা দেবীর ছেলে হই, তাহলে আমাদের সম্পর্ক কি দাঁড়ায়? পাগল হয়েছেন আপনি? তাহলে তিনি প্রতিমা দেবী, যিনি সারদা দেবীর সাথে পালিয়ে এসেছিলেন। হ্যাঁ। ছবিতে দাঁড়িয়ে থাকা নাজিমুদ্দিন আর তার অপর পাশে আরেকজন লোক ছিল, সে কে? প্রতিমা আন্টির হাজবেন্ড ছিলেন। আন্টি? হ্যাঁ, প্রতিমা আন্টি আমার মা নন, আমার মায়ের মতো। নাজমা বেগম বলতে কেউ নেই? আছে, আমার মায়ের নাম নাজমা বেগম। আমি প্রতিমা আন্টিকেই আমার মায়ের নামটা দিয়েছি। ছবিতে থাকা দুটো সাজিদ? আমার একটা যমজ ভাই ছিল। ছিল? হুম, কয়েক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। তার মানে আমার ভাইয়ের সাথে আপনাদের পরিচয় অনেক বছরের। প্রায় 8 বছর। হিমেলকে? আমি জানি আপনি বুদ্ধিমান। হিমেলকে সেটা না হয় আপনিই বলুন। নাজিমুদ্দিন ওরফে বিশ্বজিতের সন্তান 6 জন, তন্মধ্যে 2 জন মেয়ে। 4 ছেলের মাঝে 2 জন ভিন দেশে আছে, আরেক ছেলে হামিদ, এবং আমার অনুমান ভুল না হলে হিমেলই তার 6ঠতম সন্তান। ঠিক ধরেছেন। নিজের বাবার খুনিকে কেন সাহায্য করলেন হিমেল? তাকে আমি নিজেও খুন করতে চেয়েছিলাম, সাহসের অভাবে পারিনি। আমি তোমার মতো এত সাহসী না চারুলতা। তাও তো আমার জীবনটা এভাবে এলোমেলো করে দিলেন। আমি ইচ্ছে করে করিনি, ব্যাস তোমার ভালোর জন্য করেছি। আমার ভালো আপনি কেন চাইবেন হিমেল? যেখানে আপনি নিজের জন্মদাতাকে ঘৃণা করেন, সেখানে তার কন্যা হিসেবে আমার জন্য আপনার চোখে কিসের মায়া? রক্ত তাই কই? ঠিকই বলেছেন। বেইমানির রক্ত, স্বার্থপরতার রক্ত, নিকৃষ্টতর মানুষটির রক্ত। নাজিমুদ্দিন ওরফে বিশ্বজিৎ আপনার বাবা ছিল, তাকে ছাড়িয়ে সৎবোনের প্রতি কিসের মায়া? হয়তো তুমি আমার অপূর্ণ ইচ্ছে পূরণ করেছ, তাই মায়া লাগছে তোমার প্রতি। এটাকেই বলা হয় স্বার্থপরতা। অবশ্য আমি নিজেও কম স্বার্থপর নই। নিজ স্বার্থের জন্য সব করতে পারি আমি, শুধু পারলাম না নিজের পেছনে ছুরি গাঁথা সেই বিশ্বাসঘাতককে খুন করতে। নাজিমুদ্দিনের মতো এতটা স্বার্থপর হতে পারলাম না। নাজমা বেগম মানে প্রতিমা দেবীর কোনো বোন নেই, সে কোথায় গেছে সাজিদ? তীর্থে গেছে। আপনাকে সেটা বলা যেত না, তাই বলা হয়েছে বোনের বাড়িতে গিয়েছে। আপনারা 3 জন আমার জীবনে দেখা সবচেয়ে মাসুম চেহারার বিশ্বাসঘাতক। আমরা বিশ্বাসঘাতক নেই বেলিফুল, আপনি শুধু একবার সবটা শুনুন। কার কথা শুনতে বলছেন? একজন অস্তিত্বহীন ব্যক্তির? আপনি তো সাজিদ নন, সাজিদের যমজ ভাই। আমি কার কথা শুনবো? চারুর কথায় সকলে ভূত দেখার মতো চমকে উঠল। সাজিদ অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন? এতটাও বোকা আমি নই, সন্দেহ আগেই ছিল আপনার। এতটাও বোকা আমি নই, সন্দেহ আগেই ছিল আপনার উপর। কি বলেছিলেন আমাকে?
আমি আপনার জীবনের প্রথম নারী, অথচ আপনার একটা মেয়ে আছে। আমি কথাটা ঘোরানোর জন্য ঘাবড়ে গিয়ে বলে দিয়েছিলেন আমি কথাটা ঘোরানোর জন্য ঘাবড়ে গিয়ে বলে দিলেন, তাড়াহুড়ো করে এইটা বলে দিয়েছেন। আপনি যদি ঘাবড়ে না যেতেন তাহলে বোধহয় সন্দেহ করতাম না। আমি তো আগেই কইছিলাম আপনারে বিশ্বাস করা যায় না। এত বড় ধোঁকাটা কেমনে দিলেন? কে আপনি? সত্যি করে বলেন। আমি সিফাত। সাজিদ কেন সাজলেন? প্রথম থেকে একটু ধৈর্য নিয়ে সবটা শুনুন দয়া করে। আমার পরিবার বলতে শুধু ছিল আমার মা বাবা আর আমরা দুই যমজ ভাই, সাজিদ আর সিফাত। আমরা মুসলিম হলেও আমাদের বাড়িটা ছিল হিন্দু পাড়ার কাছাকাছি, তাই তাদের সাথে আমাদের এক সখ্যতা গড়ে ওঠে। সেখানেই আমার প্রথম পরিচয় হয় প্রতিমা আন্টির সাথে। উনি ছিলেন খুবই সৎ সরল, সারাক্ষণ পূজা পার্বণে ব্যস্ত থাকতেন। আন্টি ছোট একটা ছেলেও ছিল। আন্টির সাথে আমাদের পরিবারের মেলবন্ধন হলো খুবই দ্রুত। আমার বাবার শখ ছিল বিদেশি স্টাইলে বাড়ি বানাবে। আপনি হয়তো খেয়াল করেছেন, এমন বাড়ি সচরাচর দেখা যায় না। উন্নত বিশ্বের অধিকাংশ জায়গায় বিক্ষিপ্ত বস্তি গড়ে ওঠে, ফলে অনেকে জায়গা নিয়ে বাড়ি তোলা সম্ভব। আমার বাবাও তাই বলেন আমার বাবাও তাই করলেন। 25 বছর যাবৎ একটু একটু করে টাকা জমাতে লাগলেন, আর শেষে পেনশনের টাকা দিয়ে নিজের পছন্দের বাড়িটা তুললেন। তবে বাড়িটা পছন্দের হলেও সেই বাড়িতে থাকার স্বপ্ন আমার বাবার স্বপ্নই রয়ে গেল। আমি আর সাজিদ আমার ভ্যাকেশনে হাওয়াই গেছিলাম তখন। বাবা মা, প্রতিমা আন্টি, তার স্বামী এবং ছোট ছেলেটা সকলে মিলে শপিং করতে যাচ্ছিল। কিন্তু যাওয়ার পথেই গাড়ি খুব জোরে একটা ধাক্কা খায় ট্রাকের সাথে। মুহূর্তের মাঝে আমার বাবা মা, প্রতিমার আন্টির ছেলে আর তার স্বামী স্পট ডেড। মা আর প্রতিমা আন্টি বেঁচে থাকলেও তাদের অবস্থা ছিল করুণ। তাদের হাসপাতালে ভর্তি করা হলো। খবর পেয়ে আমি আর সাজিদ ছুটে এলাম। ডাক্তাররা প্রতিমা আন্টিকে বাঁচাতে পারলেও মাকে বাঁচাতে পারলেন না। মুহূর্তের মাঝে মা বাবাকে হারিয়ে এতিম হয়ে গেলাম আমরা দুই ভাই। আর প্রতিমা আন্টি নিজের স্বামী আর সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে গেলেন। সেই দুর্ঘটনা আমাদের জীবনটাকেই বদলে দিল। মুহূর্তের মাঝে সব তছনছ হয়ে গেল। প্রতিমা আন্টি আমাকে আর সাজিদকে আঁকড়ে ধরলেন বাঁচার জন্য, আর আমরা আন্টিকে। আমাদের জন্য আন্টি মায়ের চেয়ে কিছু কম ছিলেন না। এসবে আমি কিভাবে জড়ালাম? আমি আগেই বলেছিলাম, আমাদের দুই পরিবারের সম্পর্ক খুব ভালো ছিল। তাই মাঝে মধ্যে নাজিমুদ্দিন ওরফে বিশ্বজিৎ যখন প্রতিমা আন্টিকে দেখতে আসতেন, তখন তার সাথেও আমাদের পরিচয় হয়। কথায় কথায় জানতে পারি তারও দুজন ছেলে। প্রতিমা আন্টি অনেকদিন নিজের দিদিকে দেখেনি বিদায় খুব জোর করতে লাগলেন দুই ছেলে আর তার দিদিকে নিয়ে আসতে। এইটা সেই অ্যাক্সিডেন্টের আগের ঘটনা। নাজিমুদ্দিন উপায়ন্তর না দেখে বলেন, সারদা দেবী কাজে আটকে গেছেন, আর ছেলে হিসেবে নিয়ে আসেন হামিদ এবং হিমেলকে। আপনার হাতে যে ছবিটা, সেটা সেদিনেরই। তার মানে তুমি আগে থেকেই হিমেলকে চিনতে? সবটা জেনেও তুমি লুকিয়েছিলে ভাইয়া? কি বলতাম আমি? আমি যদি মাকে বলতাম তার স্বামীর আরেকটা বউ আছে, আবার সেখানে আরেক ছেলেও আছে, তাহলে মা ওইটা মানতে পারতো? বেঈমান কোথাকার! সেদিন হামিদ ভুল করে চারুর একটা কথা টেনে ফেলে। নাজিমুদ্দিন নিজেকে ডাকতে বলে তার একটা মেয়েও আছে, হামিদের মতোই দেখতে। আর আপনার জীবনের মোড় সেদিনই ঘুরেছিল চারুলতা। জানতে চান কি হয়েছিল? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? নিজের দিদির দুই সন্তানকে প্রথমবারের মতো দেখে আবেগে আপ্লুত হলেন প্রতিমা দেবী। হামিদ তখনও জানে না মহিলাটি কে, তবে এটা জানে মহিলাটি তাকে খুব ভালোবাসে। কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে হামিদের চেয়ে বয়সে একটু বড় আর একটা ছেলে। নাজিমুদ্দিনকে বাজান সম্বোধন করছে সে। হামিদের রাগ হলো, অন্য একটা ছেলে কেন তার বাবাকে বাজান বলে ডাকবে? হামিদ এইটা মানতে পারছে না কিছুতেই। হামিদ ইচ্ছে করে গিয়ে ছেলেটার সামনে গিয়ে বারবার বলতে লাগলো এটা তার বাবা। ছেলেটা ছোট হলেও তার বুঝতে অসুবিধা হয়নি হামিদ নাজিমুদ্দিনের আরেক ছেলে। প্রচন্ড হতাশ হলো সে, মুখ চেপে কান্না শুরু করলো। প্রতিমা দেবী এলেন তার কান্না থামানোর জন্য, কিন্তু সেটা থামলো না। নাজিমুদ্দিন কোনো মতে বুঝিয়ে ছেলেটাকে থামালেও মনের মাঝে এক গভীর ক্ষতের সৃষ্টি তার।
বাসায় ফিরেই সবটা জানিয়ে দেয় তার মাকে। এতদিন সে দেখে এসেছে কত কষ্ট নিয়ে তার মা বেঁচে আছে। বাবা একদিন আসে তো 6 মাস আসে না, কোনো রকম হাত খরচও দেয় না। অন্যের বাসায় কাজ করে মা সংসার চালাতো। সেদিন থেকেই হিমেল নিজ মনে দৃঢ় সংকল্প করে সে মায়ের জন্য কিছু একটা করবে। হিমেলের মা চলে আসে হিমেলকে নিয়ে অনেকটা দূরে, নাজিমুদ্দিনের নাগালের বাইরে। অপরদিকে প্রতিমার সাথে হামিদের পরিচয় করানো হয় ফুপি হিসেবে। 14 বছরের হামিদের মাথায় প্রশ্ন আসেনি কেন সে ভিন্ন ধর্মের। বড় হওয়ার পর মাথায় বেশ কয়েকবার প্রশ্নটা আসলেও মাথা ঘামায়নি সে। নাজিমুদ্দিনের সকল রহস্য সে জানতে পেরেছিল তাকে খুনের দিন। 8 বছর আগে হামিদের সাথে তাদের প্রথম দেখা হলেও দ্বিতীয়বার দেখা হয় 5 বছর আগে এবং তৃতীয়বার দেখা হয় মাত্র 6 মাস আগে, নাজিমুদ্দিনকে খুনের মাত্র কিছুদিন আগে। সেখানে থেকেই সমস্ত পরিকল্পনা করে হিমেল সাজিদ ওরফে সিফাতের অগোচরে। আশ্চর্যজনক হলেও সত্য যে হামিদ এবং হিমেল তখনও জানতো না নাজিমুদ্দিন ব্রাহ্মণ। ঘটনাটি ঘটেছিল প্রায় মাস 6 আগে। সাজিদের সাথে তখনও দেখা হয়নি হামিদের, দেখা হয়েছিল কেবল হিমেলের সাথে। সেখানেই হামিদ জানতে পারে নাজিমুদ্দিন সম্পর্কে তার বিদ্বেষ। হামিদ ও চারুর সাথে হওয়া সকল অন্যায় হিমেলকে জানায় যতটা সে জানতো। হামিদ এবং হিমেল দুজন মিলে ঠিক করবে তারা নাজিমুদ্দিনের ওপর প্রতিশোধ নেবে, কিন্তু হামিদ শর্ত জুড়ে দেয় চারুকে বাঁচাতে হবে হিমেলের। চারুর কোনো প্রকার ক্ষতি হামিদ হতে দেবে না। এই জন্য নতুন এক পরিকল্পনা করে সাজিদের সাথে মিলে যায় তারা। সিফাত ছোটবেলা থেকেই ছিল ভবঘুরে ছেলে, পেশায় তার মনোযোগ ছিল না, কিন্তু তবুও ভাইয়ের সাথে মিলে পুলিশে জয়েন হয়েছিল। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সে পৌঁছেছিল চারুদের গ্রামে। সেখানেই চারুকে প্রথমবারের মতো দেখে সে। সিফাত ভবঘুরে হলেও ছিল তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। নাজিমুদ্দিনকে তার সন্দেহ হলে সে খুব দ্রুতই বুঝতে পারে সে এই মেয়েটাকে নিয়ে কিছু ষড়যন্ত্র করছে। কিন্তু সে কিছু করার আগেই নাজিমুদ্দিন সেটা টের পেয়ে যায় এবং কৌশলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। সিফাত ভবঘুরে সিফাত ভবঘুরে হওয়ায় চারুকে নিয়ে অত্যাধিক চিন্তা সে করেনি। তবে হামিদকে জানিয়ে দিয়ে আসে চারুর সাথে কিছু একটা করতে চায় নাজিমুদ্দিন। সেই সময়টাতে হামিদ ও চারুর খেয়াল তেমন রাখতো না, তাই ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামায়নি। হামিদের যখন মনে পড়ল সিফাত তাকে সতর্ক করেছিল চারু সম্পর্কে, তখন হামিদ আবারও হিমেলকে নিয়ে ছুটে গেল সিফাতের কাছে। কিন্তু বাসায় পৌঁছতেই তারা জানতে পারল সিফাত মারা গেছে। অতঃপর বাধ্য হয়ে সাজিদের সাথেই কথা বলে তারা। সাজিদ আগে থেকেই সব জানতো, কারণ রোড অ্যাক্সিডেন্টে সেদিন সিফাত নয় সাজিদ মারা গিয়েছিল, আর সিফাতই সাজিদের পরিচয়ে সেখানে অবস্থান করছিল। ততদিনে সিফাত বদলে যায় সম্পূর্ণ। ভবঘুরে হয়ে থাকা ছেড়ে দিয়ে সাজিদের মতোই কাজে সিরিয়াস হয়। কাউকে বুঝতে দিতে চলবে না সেই সিফাত। এই কারণে হামিদও জানতে পারেনি সাজিদ আসলে সাজিদ নয়, সে তারই যমজ ভাই সিফাত। হামিদ তাকে সকল কথা খুলে বললেও সে প্রথমে রাজি হতে চায় না, কারণ এইসব আইনের ঘোর বিরোধী। কিন্তু হামিদের এত অনুরোধ ফেলতে পারে না সে। তৈরি হয় নতুন এক ইতিহাসের। তার মানে তুমি নাজিমুদ্দিন কখনো না। সম্পর্কে কিছুই জানতে না, শুধু জানতে তার আরো বিয়ে আছে। হুম, কিন্তু এগুলো আছে তা জানতাম না। বস কে? আমি কেমনে জানবো? তাহলে তার পিছু করা ছেড়ে দিতে বললে কেন? সে তো আর কোনো ঝামেলা করতেছে না, তাই বলছে। পরে করবে না তার কি গ্যারেন্টি? আমরা তো আছি চারু। তোমাদের আর আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। যাকে বাদ দাও, এখন বলো এইসব কেন করলে? আমরা সবাই তোরে একটা স্বাভাবিক জীবন দিতে চাইছিলাম। আমাকে স্বাভাবিক জীবন দিতে গিয়ে সম্পূর্ণ অস্বাভাবিক বানিয়ে দিলে, তাই তো? আমি যদি সঠিক হই, আপনি আমাকে নিজে পছন্দ করে বিয়ে করেননি, তাই না সুজিত? বিয়েটা দায়বদ্ধতা থেকে করলেও বিয়ের পরে আমি সত্যি আপনাকে ভালোবেসেছি বেলিফুল, বিশ্বাস করুন। করলাম না। প্রতিমা দেবী সব জানতেন? না, উনি শুধু জানতেন দুর্ঘটনায় নাজিমুদ্দিন আর সারদা দেবী মারা যান আর আপনারা একা হয়ে গেছেন। আমরা তাকে যতটুকু করতে বলেছিলাম তিনি ততটুকুই করেছেন, আর এর বিনিময়ে চেয়েছিলেন আমি যেন তার দিদির মেয়েকে বিয়ে করে নেই। তিনি জানতেন না তুমি সারদা দেবীর মেয়ে নও, তোমাদের সারদা দেবীর সন্তান মনে করেই তিনি তোমাদের ভালোবাসেন। আমি সেদিন ড্রয়িং রুমে আপনাদের যেই কথোপকথন শুনেছিলাম সেটাও সাজানো ছিল? বিয়ের ব্যাপারে রাজি না হওয়া? হুম। হ্যাঁ, সেটা সাজানো ছিল। সবাই শুরু থেকে সব জানতো, কেবল আমিই জানতাম না। আমি প্রথমে তোমাকে চিনিনি, একদিন ব্যাস
আমি তোমার কেসটা নিয়ে বাসায় ঘাটাঘাটি করি। সেদিনই জানি হামিদ তোমার ভাই আর তুমি সেই চারুলতা যাকে আমার বাঁচাতে হবে। হামিদ আমাকে সব বলেছিল ঠিকই, কিন্তু তোমার কোনো ছবি আমাকে দেয়নি এবং পরবর্তীতে আমাদের যোগাযোগও বন্ধ হয়ে গিয়েছিল। সাজিদ ওরফে সিফাত প্রথমেই সব জানতেন? হুম, এমনকি আমি আপনাকে আমার খোঁজ দিয়েছিলাম যা আপনি বুঝতে পারেননি। নাম কেন বদলালেন? নাম আমি আপনি জন্য বদলাইনি চারুলতা। এই সম্পূর্ণই আমার নিজস্ব কারণে বদলেছিলাম। আমার বাবা সাইমার সাথে সাজিদের বিয়ে ঠিক করায় তাদের বিয়েটা হয়। সম্পত্তির জন্য সাইমা সাজিদকে খুন করতে চায় এবং সে সম্পদ নিয়ে সে হুসেনের সাথে পালিয়ে যেতে চেয়েছিল। তাই সাজিদের গাড়ির ব্রেক ফেল করিয়ে দেয়। সেদিন দুষ্টুমি করে আমি আর সাজিদ প্ল্যান করে প্রতিমা আন্টিকে বোকা বানাবো, তাই আমি সাজিদের পোশাক পরি আর সাজিদ আমার পোশাক। তারপর যা হওয়ার তাই হলো। গাড়ি ব্রেক ফেল হয়ে খাদে পড়ে গেল। আমি কোনো মতে বেঁচে গেলেও সাজিদ বাঁচল না। আমার পরনে সাজিদের পোশাক থাকার কারণে ভেবে নেয় আমার অর্থাৎ সিফাতের মৃত্যু হয়েছে আর সাজিদ বেঁচে আছে। সাইমাও তাই মনে করে। ততদিনে আমি সাইমা সম্পর্কে সব জানতে পারি এবং নিজের সম্পূর্ণ পরিচয় লুকিয়ে আমার নতুন পরিচয় হয় আমি সাজিদ। এরপরই সাইমার সাথে আমার ডিভোর্স হয়। এইটা অবশ্য ডিভোর্স ছিলই না, কারণ সাইমার সাথে আমার নয় সাজিদের বিয়ে হয়েছিল। ব্যাস, তারপর থেকে সাজিদের হয়ে আমি পুতুলকে মানুষ করছি। আমি স্যার আর কেউ নেই এর সত্য জানতো না, এমনকি প্রতিমা আন্টিও না। আপনারা সকলেই বিশ্বাসঘাতক। বেরিয়ে যান ঘর থেকে, আমাকে একা থাকতে দিন। কেউই বের হলো না। হামিদ বলে উঠল, তুই কি চাস চারু? আমি যা চাই তা আমি নিজেই করে নিতে পারবো। কোনো বিশ্বাসঘাতকের সহায়তা আমার প্রয়োজন নেই। তাছাড়া তোমরাও তো চাও আমি বসকে না খুঁজি। এমন হলে আমার তোমাদের প্রয়োজন নেই। চারু, আমি পুলিশ অফিসার সীমাকে, তার কি রহস্য? তার কোনো রহস্য নেই। সে সাধারণ এক পুলিশ অফিসার। কিছুদিনের মাঝেই তার ট্রান্সফার হতো। সে সবটা জানলেও কোনো সমস্যা ছিল না, কারণ সে এই কেসটার তদন্ত থাকবে না। তোমরা সবাই এখন নিজেদের মতো থাকো আর আমাকে আমার কাজ একাই করতে দাও। আমার আর কাউকে প্রয়োজন নেই। কি করতে চাস তুই? তোমরা ইচ্ছে করেই কেসটি সমাধান করনি আমি জানি। আমার কেসের সমাধান আমিই করব। কি করবি তুই? যেখানে সব শেষ হয়েছিল সেখানেই আবার সব শুরু করব। আমি গ্রামে ফিরে যাব, সেখানেই খুঁজব ঘাতককে। আমিও তোর সাথে যাবো। তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব? অফিসে বসে কাজ করছিল শিহাব। বাংলাদেশের পোশাক শিল্পের ব্যাপক খ্যাতি রয়েছে উন্নত দেশে। কিছুদিনের মাঝেই নতুন ধরনের কিছু পোশাক শিহাব বাইরের দেশে রপ্তানি করবে। যার জন্য তড়িঘড়ি করে শিহাব শহরে এসেছিল, তাকে পায়নি সে। সে নাকি অন্য এক কাজে রাজশাহী গেছে। আসতে এক সপ্তাহের মতো লেগে যাবে। অপেক্ষা ছাড়া কিছুই করার নেই শিহাবের। সে নতুন তৈরি করা পোশাকের ডিজাইনগুলো দেখছিল। এমন সময় কেবিনে নক হয়। শিহাব ভেতরে আসার অনুমতি দিলে ঘরে প্রবেশ করে সুহাসিনী। তুমি এখানে কি চাই? চলে এলাম আপনার সাথে দেখা করতে। এখন থেকে প্রায়ই আসবো, কেন? যেন আপনি আমাকে প্রতিদিন দেখেন আর আমার জন্য আপনার মনে মায়ার সৃষ্টি হয়। শ্রেয়া ভ্রুকুঞ্চন করে তাকালো সুহাসিনীর দিকে, কিন্তু প্রত্যুত্তরে মেয়েটি কেবল মিষ্টি করে হাসলো। এসব কি ছেলে মানুষই করছো তুমি? ছেলে মানুষই আমি নই, আপনি করছেন। যাকে কোনোদিন পাবেন না তাকে কেন ভালোবাসেন? যাকে পেতে চলেছেন তাকে ভালোবাসুন। তুমি বুঝবে না সুহাসিনী, জোর করে অন্তত ভালোবাসা হয় না। হবে, এখন থেকেই হবে। আমাদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে জানেন তো। জানি। তার মানে আমি এখন আপনার হবু বউ। আমাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসুন। আমি বিজি আছি সুহাসিনী, তুমি এখন যাও। না, যাব না। সুহাসিনী এক প্রকার জোর করেই জড়িয়ে ধরল শিহাবকে। আমি আপনাকে ভালোবাসি শিহাব, খুব ভালোবাসি। আপনি কেন আমাকে বোঝেন না? একতরফা ভালোবাসা এতটা কেন কষ্ট দেয় শিহাব? কেন বলতে পারি না আপনাকে? কেন আপনি আমাকে ভালোবাসেন না, জেনেও আমার মন শুধু আপনাকেই চাই? শিহাব নিরুত্তর রইল। এইসব প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। 5টা বছর ধরে সেও তো কাউকে একতরফা ভালোবেসে এসেছে। সুহাসিনী মেয়েটা তাকে সত্যিই খুব ভালোবাসে। তার কি উচিত হবে জীবনকে আরো একটা সুযোগ দেওয়া? হয়তো হবে। জীবন তো একটাই। একটা মাত্র জীবনকে শুধুমাত্র একটা মেয়ের জন্য পার করে দেওয়া বোকামি ছাড়া কিছুই নয়। শিহাবের মস্তিষ্ক কথাটা বিশ্বাস করলেও মন যেন কিছুতেই মানতে চায় না। এতটা পাষাণ কেন হচ্ছেন শিহাব? আমি জড়িয়ে ধরেছি আপনাকে, আপনিও আমাকে ধরুন প্লিজ। শিহাব,
জড়িয়ে ধরেন না সুয়ানিশ সিহাব জড়িয়ে ধরে না সুহাসিনীকে। তবে সিদ্ধান্ত নিল সত্যি সে বিয়ে করবে সুহাসিনীকে। একতরফা ভালোবাসার কষ্ট সে জানে। একটা মেয়েকে আর কত কষ্ট দেবে সে। সর্বোচ্চ চেষ্টা করবে নিজের জীবন গুছিয়ে নেবার। অভিকে এক প্রকার টেনে হিঁচড়ে জোর করে আইসক্রিম পার্লারে নিয়ে এসেছে স্মৃতি। ছেলেটা কোথাও যেতে চায় না। কোথাও গেলেই তার মনে হয় এতগুলো গার্লফ্রেন্ডের মাঝে কেউ একজন দেখে নিতে পারে। আজ স্মৃতি জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়ে বের হতে হলো তাকে। আইসক্রিম নিয়ে একটা পার্কে ঢুকলো তারা। অভি, বলো। পরিবেশটা কেমন? ভালোই, তবে কেউ আমাকে দেখলে। উফ, কেউ দেখবে না তোমাকে। এটা কাপল পার্ক। যদি কেউ দেখে তাহলে তার ভিতরেও ঘাপলা আছে। সে কেন বয়ফ্রেন্ড ছাড়া কাপল পার্কে এলো? তা অবশ্য ঠিক বলেছ। মেয়েগুলোর ফ্লাইট আজ রাত 9টায়। হুম। কি অদ্ভুত। এখানে অদ্ভুতের কিছু নেই স্মৃতি। আসলে তুমি সবটা জানো না, তাই তোমার কাছে ব্যাপারটা এইখানেই অদ্ভুত লাগছে। আবার কি লুকিয়েছো আমার কাছে? ঠিক, লুকাইনি, তবে তোমাকে জানানো হয়নি। এই মেয়েদের প্রস্টিটিউট হিসেবে পাঠানো হচ্ছে না। মানে? তবে কেন? মেয়েদের পাচার করলে যতটা না টাকা পাওয়া যায়, তার চেয়েও বেশি টাকা পাওয়া যায়। সায়েন্টিস্টদের কাছে বিক্রি করলে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তাদের উপর যা তাদের দেশের সরকার নিষেধ করে দিয়েছে। এই ধরনের পরীক্ষার জন্য প্রয়োজন হয় মানুষের। আর আমরা বেশ কয়েকবার সেই ধরনের মেয়ে পাচার করেছি। তাদের বৈধ লাইসেন্স প্রয়োজন নেই, তবে তারা হিপনোটাইজ নিয়ে গবেষণা করছে। মেয়েগুলো দেখে একবারও মনে হবে না তারা নিজের নিয়ন্ত্রণে নেই। তারা একটু বেশি রিস্ক নিয়ে মেয়েদের নিতে চাইছে। তাহলে চারুলতাকে কেন ওখানে পাঠাচ্ছ? তারা সুন্দর মানুষ এবং কুৎসিত মানুষের মাঝে একটা পরীক্ষা করবে। এর জন্যই বেশ ভালো অ্যামাউন্ট পাওয়া যাবে। তুমি ভাবতেও পারো না এত টাকা। না, তুমি চারুলতাকে সেখানে দেবে না। ওর যখন এত রূপের দেমাগ, তখন তার অবস্থান হওয়া উচিত পতিত পল্লীতে। রূপের দেমাক তার নয় স্মৃতি। তুমি ওর সৌন্দর্যকে হিংসে করো। অবশ্য এতে তোমার দোষ নেই। সুন্দরী মেয়েরা তাদের চেয়ে অধিক সুন্দরীদের হিংসে করেই থাকে। তার মানে তুমি আমার কথা মানছো না? না, এমন বেকুবের কথা মেনে আমি এতগুলো টাকা হাতছাড়া করতে চাই না। তুমি আমাকে বেকুব বললে? স্মৃতি মুখ ফোলালো। অভির ভিতরটা হঠাৎই কেমন করে উঠল। আজকাল এই মেয়েটার প্রতি অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে সে। না, এমনটা হওয়া যাবে না। অভির ভাবনার ঘোর কাটে ফোনের আওয়াজে। হ্যাঁ বলো। বস, চারুলতাকে কোথাও পাওয়া যাচ্ছে না। হোয়াট? পাওয়া যাচ্ছে না মানে? পুলিশের বাড়িতে তালা দেয়া, ভেতরে কেউ নেই। হামিদদের বাড়িও খালি, কোথাও কেউ নেই। কোথায় গেছে? জানি না বস। শুয়োরের বাচ্চা, তোদের বলেছিলাম না ওর দিকে নজর রাখবি? তোদের খুন করে ফেলবো আমি। যেখান থেকে পারিস এখন একটা মেয়ে জোগাড় করবি। রাত 8টার মধ্যে মেয়েটা আমার চাই। কি হয়েছে অভি? স্মৃতির কথার জবাব না পেয়ে ফোনটা দূরে ছুঁড়ে ফেললো অভি। মিলির চোখের সামনে রয়েছে তার নগ্ন ছবি। ছবিটি দেখে স্তম্ভিত হয়ে গেল সে। মিলি নিশ্চিত এমন কোনো ছবিতে সে নেই। তার সবচেয়ে অদ্ভুত বিষয়, ছবিগুলো সেন্ড করেছে অভি। অভির সাথে তার এখনো কোনো সম্পর্ক হয়ে ওঠেনি। অভি বারবার জোরাজুরির পরেও না। এর জন্য কয়েকবার বিচ্ছেদ হলেও মিলি কখনোই রাজি হয়নি। তবে এই ছবি, তবে অভি কি তাকে ধোঁকা দিল? মিলি হন্তদন্ত হয়ে ফোন লাগালো অভিকে। বেশিক্ষণ সময় লাগলো না ফোনটা তুলতে। তো নীরব। কেমন আছো বস? সব ঠিকঠাক তো? অভি, তুমি তুমি এই ছবিটা কোথায় পেলে? আমার সরলতার এমন একটা সুযোগ নিলে তুমি? শাট আপ মিলি। আমি কেন তোমার সরলতার সুযোগ নেব? তুমি তো ছবিটা তুলে আমাকে পাঠিয়েছো। মিথ্যা বলবে না অভি। মিথ্যা কেন বলবো বলো তো? আচ্ছা, তুমি আগে ছবিটা ভালোভাবে দেখো। দেখো ছবিটা তুমি নিজে তুলেছো। মিলি স্তব্ধ হয়ে আবার লক্ষ্য করে ছবিটা সত্যি তার হাতে তোলা। এমনকি ছবিটি নকলও নয়। কি হলো বেবস, দেখেছো? এখনই ছবি ডিলিট করো অভি। কেন করব? আমার যদি তোমাকে দেখতে ইচ্ছে হয় তবে আমি এই ছবিটি দেখব। একদম বাজে কথা বকবে না।
ছবিটি ডিলিট করবে কি না বলো। আচ্ছা ঠিক আছে, তুমি এসে করে দিয়ে যাও। কোথায় আসবো? বাসায় চলে এসো। মিলি সম্মতি জানিয়ে ফোন রেখে দিতেই হাসিতে গড়িয়ে পড়ল অভি এবং স্মৃতি। এই বোকা মেয়ের সাথে তুমি প্রেম করছো জেনেই আমার হাসি পাচ্ছে অভি। বাদ দাও, এতগুলো মেয়ে থাকতে তুমি মিলিকে টার্গেট করলে কেন? সোনার রাজ্যে এক রানী মানানসই। অভির বাড়িতে যেতে হলে কিছু গলি ক্রস করতে হয়। গলিগুলো অতিরিক্ত নীরব। কাকপক্ষীও সেখানে গিয়ে উড়ে যায় না। কাকপক্ষীও সেখান দিয়ে উড়ে যায় না। প্রতিবার অভি এসে তাকে নিয়ে যায়, তবে আজ সে আসেনি। মিলি ভয়ে ভয়ে এগিয়ে গেল গলিটার ভিতর। গলির ভেতর দুজন ছেলে দাঁড়িয়ে আছে। মিলি হকচকিয়ে গেল। ছেলেগুলো মিলিকে দেখে বিশ্রী একটা হাসি দিয়ে বলল, আপনি মিলি? মিলি কোনো জবাব দিল না। কে জানে এই লোকগুলো তার নাম জানলো কিভাবে। আসেন আমাদের সাথে। আমাদেরই আপনাকে নিয়ে যেতে বলা হয়েছে। আমি একাই যেতে পারবো। আরে আসেন তো। দুজনেই এক প্রকার মিলির হাত ধরে টানাটানি শুরু করলো। মিলি হাজার চেষ্টা করেও ছাড়াতে পারছে না। বেশ জোরে জোরে চিৎকার করলেও কেউ এলো না। ব্যাপারটা স্বাভাবিক, এখানে কেউই আসে না। তারা এক প্রকার জোর করেই মিলিকে নিয়ে যেতে চাইলো নিজেদের গাড়িতে। কিন্তু এমন সময়ই একটা মেয়ে মোটা গাছের ডাল দিয়ে আঘাত করলো একজনের মাথায়। সে অজ্ঞান না হলেও মাথা থেকে রক্তক্ষরণ শুরু হলো। মিলি অবাক বিস্ময়ে খেয়াল করলো মেয়েটি সুহাসিনী। সুহাসিনী এখানে কি করছে? শিহাব এখনো সেই ছবিটির দিকে তাকিয়ে আছে। চারুলতার ষড়যন্ত্রকারী বোধ হয় সেই, কিন্তু শিহাবের মন মানতে চায় না। একটা মানুষ এত নিখুঁত অভিনয় কিভাবে করে? আর তার কথা না হয় বাদই দেওয়া যায়, কিন্তু তার পাশে যে আরো একজন আছে, তার কি হবে? ও চারুর কোনো ক্ষতি করতে পারে এটা শিহাব কল্পনাতেও আনতে পারে না। তবে কোনো উত্তর নেই। রাজশাহীতে আছে এখন সে। শিহাব কয়েকজনকে পাঠিয়েছে রাজশাহী থেকে তাকে নিয়ে আসতে। শিহাবের কাজের প্রয়োজন নেই। স্বর্ণলতার জীবন তার কাছে অধিক মূল্যবান। সময় কোনোভাবেই কাটছে না বিধায় মাইন্ড ডাইভার্ট করার জন্য শিহাব অফিসে এসে বসেছে। তবে এখানেও জ্বালাতন করছে সুহাসিনী নামের মেয়েটি। সুহাসিনীর কথা ভাবতেই সুহাসিনী জাদুর মতো শিহাবের কেবিনে উপস্থিত হয়ে গেল। শিহাব কিছুটা চমকে গেলেও সুহাসিনীকে বুঝতে দিল না। চলুন না শিহাব, কোথায় যাবে? কোথা থেকে ঘুরে আসি। এখন সম্ভব নয় সুহাসিনী, তুমি প্লিজ চলে যাও। যাচ্ছি না। তোমাকে একটা প্রশ্ন করি। করুন। ধরো তোমার এক আপন মানুষ তোমার ভালোবাসার মানুষটির ক্ষতি করতে চাই, তুমি কি করবে সুহাসিনী? হঠাৎ এমন প্রশ্ন? এমনি। কোনো কারণ ছাড়া একজন আরেকজনের কোনো ক্ষতি করে না শিহাব। আমি সেই কারণটা উদ্ঘাটন করব। যে দোষী হবে সে অনুযায়ী সিদ্ধান্তই নেব। কারণ আসলে কি কোনো কারণ আছে এর পেছনে? দোষ তবে কার? চারুলতা বাচ্চা একটা মেয়ে। প্রতিবাদী মনোভাবের হলেও সহজ সরল। তার কি আদৌ কোনো দোষ থাকতে পারে? সে সবচেয়ে বড় দোষ করেছে শিহাবের সাথে। বছরের পর বছর অপেক্ষা করেও সে পায়নি স্বর্ণলতাকে। কিন্তু স্বর্ণলতার আর কোনো দোষ থাকতে পারে তা মানতে নারাজ শিহাব। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি শিহাব। এবার চলুন ঘুরে আসি। ঘুরে আসলে মন ভালো হবে। আমি স্বর্ণলতাকে ভালোবাসি সুহাসিনী। বিয়ের পর আমাকেও বাসবেন। আমি পারছি না সুহাসিনী, নিজের সাথে কত যুদ্ধ করা যায়। একবার আপন করে দেখুন না শিহাব। ভালোবাসার খামতি রাখবো না আমি। এত ভালোবেসেও তো ভালোবাসা পাচ্ছি না সুহাসিনী, তবে কেন ভালোবাসো? আপনি কেন স্বর্ণলতাকে ভালোবাসেন? উত্তর নেই। আমাকে ভালোবাসার চেষ্টা করা যায় না শিহাব। আমি সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে চলুন ঘুরে আসি, উদ্দেশ্যহীনভাবে ঘুরবো, যেখানে দু চোখ যাই। শিহাব আর মানা করলো না। দেখা যাক ওর সাথে কোথাও গেলে স্বর্ণলতার পোকাটা মাথা থেকে বের হয় কিনা। এই কষ্টের জীবন আর নিতে পারছে না সে। ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে সুহাসিনী ক্লান্ত হয়ে যায় বিধায় শিহাব গিয়েছিল পানি আনতে। তখনই সুহাসিনী নারী কণ্ঠে চিৎকার শুনতে পায়। কণ্ঠস্বর চেনা লাগতেই সেখানে এগিয়ে যায় সে। সেখানে গিয়েই সে দেখতে পেল মিলির সাথে দুজন মানুষের ধস্তাধস্তি চলছে। সুহাসিনী কোনো মতে একটা গাছের ডাল জোগাড় করে লোকটার মাথায় মারলেও সে অজ্ঞান হলো না। ক্ষিপ্র গতিতে সে সুহাসিনীকেও আঘাত করতে যাবে, এমন সময়ই চলে আসে শিহাব।
শিহাব লোক দুটোকে চেনে, তারাও খুব ভালো করেই চেনে শিহাবকে। তাই তারা ঝামেলা না করে দ্রুত মিলিকে ছেড়ে দিয়ে গাড়িতে উঠে গেল। শিহাব দ্রুত এগিয়ে গেল মিলির দিকে। কি হয়েছে মিলি? তুই এখানে কেন? আর ওরা তোর পিছনে লাগলোই বা কেন? কিভাবে? তুমি ওদের চেনো? বাদ দে, তুই এখানে কেন? মিলি উপায়ন্তর না পেয়ে অভির কথা খুলে বলে শিহাবকে। শিহাব অতিরিক্ত পরিমাণে রেগে গেলেও শান্ত থেকে মিলিকে বলে অভির সাথে দেখা করতে। কিন্তু মিলি চমকে উঠে বলল, না, ওর সাথে দেখা করা যাবে না। তুমি বাড়ি ফিরে যাও, ওর সাথে দেখা করা যাবে না। শিহাব অবাক হলো, কেন দেখা করা যাবে না অভির সাথে? কিসের এত উদ্বিগ্নতা তার? গ্রামটা কি এখনো আগের মতো আছে নাকি রে চারু? এখনো এমন থাকলে মনে হয় মানায় নিতে পারুম না। এতদিনে অভ্যাসের পরিবর্তন ঘটছে। চারু হামিদের কথার কোনো উত্তর দিল না। হামিদ অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছে চারুর সাথে কথা বলার, কিন্তু চারু এমন ভাবে ওকে এড়িয়ে চলছে যেন হামিদ বলে কেউ নেই। খুব বেশি হলে শুধু হুঁ হাঁ করে জবাব দিচ্ছে। চারু, কি চাই তোমার? বিরক্ত কেন করছো আমাকে? তুই আমার সাথে কথা বলতেছিস না কেন? তুমি আশা রাখো আমি তোমার সাথে কথা বলবো? কেন বলবি না? আমি কি করছি? আমি যা করছি সব তো তোর জন্য করছি। আমার বিশ্বাস ভেঙেছো তুমি। বিশ্বাস গড়াটা অনেক কঠিন কাজ, অনেকটা সময় লাগে, কিন্তু ভেঙে যাওয়াটা কয়েকটা মুহূর্তের ব্যাপার। আমি তোর ভালো চাই, এটাই আমার দোষ? আমার কাছে এত কিছু লুকিয়ে যাওয়া তোমার দোষ। তুমি চাইলেই আজ আমার জীবনটা অন্যরকম হতে পারতো। আমি তো জীবনটা পরিবর্তন করতে চাইছি, সুস্থ পরিবর্তন। তখন রাগের মাথায় তোর সাথে মিলায় এতগুলো খুন করছে, কিন্তু রাগ ঠান্ডা হয়ে আসার পর বুঝছি এটা ঠিক হয় নাই। অবশ্য তাদের খুন না করলে হয়তো আমি শান্ত হইতাম না। কিন্তু চারু দেখ, যা হওয়ার হয়েছে। তুই কি একবার নিজের জীবনটা গুছাই নিতে পারোস না? না, পারি না। আমার অপরাধীদের আমি শাস্তি না দিয়ে শান্ত হব না। তারা শুধু আমার শান্ত জীবনটা এলোমেলো করে দেয়নি, বরং আমার আশেপাশে থাকা সবার জীবনটা শেষ করে দিয়েছে। তারা আমার মাকে খুন করেছে, শাওন ভাইকে খুন করেছে। চারুলতার জীবন তো হত্যার দায়ও তাদের। শিহাব আজও সঙ্গীহীন তাদেরই জন্য। তারা যদি প্ল্যান মাফিক আমার আর শিহাবের পরিচয় না ঘটাতো, তবে আজ সে সুন্দর এক জীবন কাটাতো। নানু বাড়ির কেউ আজও জানে না মা আর নেই। আদরের মেয়েকে তারা হারিয়েছে ওদেরই কারণে। কে জানে আর কত কত মানুষের দীর্ঘশ্বাস আর কষ্টের কারণ তারা। ও বাড়িতে চিঠি পাঠাইছিলাম, উত্তর আসছে কালকে। তোরে জানানো হয় নাই। কি উত্তর এসেছে? নানাজানের অবস্থা আসলেই ভালো না। মৃত্যুর দুয়ারে মনে হয় পৌঁছে গেছে। মরার আগে একবার মায়ারে দেখতে চাই। ভাবতেছি আর চিঠি লিখবো না। কি উত্তর লিখবো? লেখারও কিছু নাই। চারু আর উত্তর দিল না। হামিদ কয়েকবার চেষ্টা করেও চারুকে দিয়ে আর কিছু বলাতে পারলো না। হামিদ জানে চারু তার উপর রেগে নেই, তবে বড্ড অভিমান। অভিমান তো কেবল ভালোবাসার মানুষদের সাথেই করা যায়, যার তার সাথে অভিমান করা যায় না। চারু হামিদকে মন থেকে নিয়ে আসতে চায়নি। চারুর মনে পড়ল সেদিন মনোরমার বলা কথাটি। কোনো অবস্থাতেই হামিদকে অবিশ্বাস করতে বারণ করেছিল সে। মনোরমার কথাতেই মূলত চারু হামিদকে মেনে নিতে রাজি হয়েছে। সিফাত আর হিমেলও এক প্রকার চারুর অনুমতি ছাড়াই তার সাথে চলে গেছে। সিফাতের সাথে পুতুল আর হামিদের সাথে ফাতেমা আর লতা। সিফাতের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেই তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি মা? পুতুলের ডাকে চারুর ভাবনার ঘোর কাটে। চারু শূন্য দৃষ্টিতে পর্যবেক্ষণ করে পুতুলকে। পৃথিবীতে এই মেয়েটাই সম্ভবত একমাত্র মানুষ যে এক মুহূর্তের জন্য ধোকা দেয়নি চারুকে। চারুর হঠাৎ আরো একটা কথা মনে পড়ল। মনোরমা বলেছিল একটা এতিম মেয়েকে বড় করার দায়িত্ব তার। তবে কি সেই মেয়েটা পুতুল? হতেও পারে। পুতুলের বাবা সাজিদ তো আর নেই। সিফাত রয়েছে সাজিদের পরিচয়ে, আর পুতুলের তো মা থেকেও নেই। যার মা বাবা কোনোটাই নেই সে তো এতিমই। তবে কি সেদিন পুতুলের কথাই মনোরমা বলেছিল? ও মা, বলো না আমরা কোথায় যাচ্ছি? গ্রামে যাচ্ছি না। গ্রামে কেন যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। পুতুল আর কথা বাড়ালো না, জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল সে। চারুরা যখন গ্রামে পৌঁছালো তখন ভর দুপুর। সূর্য মাথার উপরে। হেমন্তকাল সন্নিকটে। ধান পাকতে শুরু করেছে। কৃষকেরা সেই ধান কাটার জন্য তোড়জোড় শুরু করেছে। ফসলি খেতে কাকতাড়ুয়া মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তবে আজকাল কাকেরা খুব বেশি বুদ্ধিমান হয়ে গেছে।
তারা আর কাকতাড়ুয়া ভয় পায় না, বরং নিজেই কাকতাড়ুয়ার উপর বসে খানিকক্ষণ জিরিয়ে নেয়। অবশ্য পাখিদের মাঝে কাকই সবচেয়ে বুদ্ধিমান। প্রায় আধ ঘন্টা পথ পায়ে হেঁটে তারা বাড়িতে পৌঁছালো। গ্রামের এই আঁকা বাঁকা রাস্তায় হঠাৎই সিফাতের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। এই দুরবস্থা। হামিদ হাঁটতে হাঁটতে এক প্রকার বিরক্ত হয়ে গেছে। এই গ্রামে আজও কোনো উন্নত প্রযুক্তি দেখা পাওয়া যাচ্ছে না। গাড়ি তো দূর, একটা গরুর গাড়িও পাওয়া যাচ্ছে না। অথচ আগে এই গ্রামে হামিদ ঘন্টার পর ঘন্টা দৌড়াদৌড়ি করেও ক্লান্ত হতো না। শহরের হাওয়া গায়ে লেগে এই অবস্থা। চারু, চারু ডাকটা শুনলেও প্রতিউত্তর করলো না। হামিদ অবশ্য এতে কিছু মনে করলো না। চারু, গ্রামে কি এখনো বিদ্যুৎ আসে নাই? গরমে কেমনে থাকুম? আগে কিভাবে থাকতে? আগে তো অভ্যাস হয়ে গেছিল। 6 বছর পার হলো, এখনো বিদ্যুৎ আসে নাই। জানি না, আসতেও পারে, বাসায় গিয়ে জানা যাবে। হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে যাইতেছে। বাচ্চা দুটারও কত কষ্ট হইতেছে দেখ। ঢং কমিয়ে করো, বাচ্চারা দুজনেই কোলে আছে। মাত্র আধা ঘন্টা হেঁটে এই অবস্থা, পেটের ভুঁড়িও বেড়েছে। হাঁটাহাঁটি না করলে যা হয়। আমি তো তাও হাঁটতেছি, হিমেলা সিফাত ভাইরে দেখো, তারা এখনো কত পিছনে। ফাতেমা গ্রামের মাইয়া বইলা তাল মিলাইতে পারতেছে। ভাবির গ্রাম কোথায়? জানি না, শহরে যাওয়ানোর পর পরিচয় হয়েছে আমাদের। তোরে কইছিলাম না। চারু উত্তর দেয় না। আরো 10 মিনিটের মতো হেঁটে সকলেই বাড়ি পৌঁছালো। বাড়ির অবস্থা যাচ্ছে তাই। কে জানে কতদিন যাবৎ এখানে কেউ প্রবেশ করে না। অভির সামনে পড়ে আছে মিলিকে কিডন্যাপ করতে যাওয়া লোক দুটির লাশ। এদের উপরই চারুকে নজরে রাখার দায়িত্ব ছিল। অভি এত কষ্ট করে এক একটা প্ল্যান করে, আর এই গর্দভ দুটো সব প্ল্যান ভেস্তে দেয়। অভি রাগ সামলাতে না পেরে গুলি করে দিয়েছে দুজনকেই। স্মৃতি, বলো। মেকআপ বাদ দিয়ে এদের লাশ সরাও, আর এদের দুজনের বাড়িতে 1 লাখ করে টাকা সহ লাশটা পাঠিয়ে দাও। টাকা কেন? হেরা এদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। তাতে তোমার কি? লাশ গুম করে দেবে, কেউ খুঁজেও পাবে না। শুধু শুধু বাড়িতে লাশ পাঠিয়ে টাকা দিয়ে ঝামেলা করার কি মানে? আমি ব্যাখ্যা দিতে পছন্দ করি না স্মৃতি। যতটুকু করতে বলেছি ততটুকুই করো। ভুলে যেও না, তুমি শুধুই আমার একজন ওয়ার্কার, অন্য 5টা সাধারণ মেয়ের মতোই। তোমাকে আমি বিশেষ জায়গা দিয়েছি বলে এই না যে তুমি আমার কাজে হস্তক্ষেপ করবে। আমি কি সত্যি বিশেষ নই অভি? না, তুমি শুধুমাত্র আমার একজন ভালো বন্ধুত্বে পরিণত হয়েছ ঠিকই, কিন্তু নিজের সীমা অতিক্রমের চেষ্টা করো না। বুঝেছি। স্মৃতি মুখ কালো করে বেরিয়ে গেল ঘর থেকে। গভীর হঠাৎই কেন যেন মনে হলো এই মেয়েটা সাধারণ নয়, একটু বিশেষত্ব আছে তার মাঝে। কোথায় আছো তুমি? সেটা জেনে আপনার কি কাজ? কেন ফোন করেছেন সেইটা বলুন। তুমি দিন দিন অভদ্রতার চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছ। ভুলে যেও না আমি তোমার বাবা। আপনি আমার বাবা নন, আপনিও জানেন আর আমিও জানি। তাই আমার কাছে ভদ্রতা আশা করবেন না। আপনি তো বলেন আমি পৃথিবীর জঘন্যতম মানুষদের মধ্যে একজন, তবে আমার কাছে আপনি ভদ্রতা আশা করেন কোন যুক্তিতে? বাজে কথা বলো না। তুমি আমারই ছেলে। আমার রক্ত তোমার শরীরে বইছে। আপনার রক্ত আমার শরীরে আছেন মানেই আপনি আমার বাবা হয়ে যাননি। আমার না আছে কোনো বাবা, না আছে মা, আমি শুধুই এক। অভির গলা ধরে আসছে। প্রচন্ড অভিমান তার ভেতরে। ফোন কেটে দিয়ে নিজেকে সামনে নিল দ্রুত। শপিং মলে ঢুকতেই রাজ্যের মানুষজন চোখে পড়লো তার। মিলির জন্য একটা শাড়ি কেনা প্রয়োজন। মেয়েটা প্রচন্ড রেগে আছে। যতদিন ও আছে ততদিন ওকে কাজে লাগাতে হবে। শাড়ির দোকানে গিয়ে খুব সহজেই শাড়ি পছন্দ করে নিল অভি। মিলির পছন্দ সম্পর্কে সে অবগত। শাড়ি কিনে বাড়ি ফিরে যাবে এমন সময়ই অভি একটা জায়গায় বেশ ছোটখাটো জটলা দেখতে পেল। ভিড় ঠেলে সামনে যেতেই দেখতে পেল একটা বাচ্চা মেয়ে খেলার ছলে গাছের মগডালে উঠেছিল, কিন্তু এখন সে নামতে পারছে না। গাছটার ডালও খুব সরু। বড় কেউ উঠতে গেলেই সেটা ভেঙে যাবে। বাচ্চাটা সমানে কেড়ে যাচ্ছে নিচে নামার জন্য, কিন্তু তার সাহসই কুলাচ্ছে না। অভি একবার নিজের দিকে তাকালো। বয়স এইবার 25 হলো তার। দেখতেও হ্যাংলা পাতলা, ওজন মাত্র 59 কেজি। 5 ফুট 11 ইঞ্চি উচ্চতার এই ছেলের জন্য তার ওজন যথেষ্ট কম, কিন্তু তাও এই ওজন নিয়ে গাছের মগডালে ওঠা সম্ভব না।
জায়গাটা ঢাকা জেলার হলেও উপজেলার ভেতর পড়েছে, মফস্বল এলাকা। মেয়েটির বাবা মায়ের কান্না দেখে অভির হঠাৎই বেশ মায়া লাগলো। অভি তখনই একটা নীল রঙের বড় প্লাস্টিক জোগাড় করে কিছু লোক দিয়ে সেটা ধরিয়ে রাখলো, আর নিজে সাবধানে উঠে গেল গাছের বেশ উপরের একটা ডালে। এসো আমার কাছে, এসো, আমি তোমাকে নিচে নিয়ে যাচ্ছি। কে তুমি? আমি যাব না তোমার কাছে, আমি পরে যাব। পড়বে কেন? আমি আছি না। হাত দাও নিচের। যদি পড়ে যাই? পড়বে না। তুমি বাঁচাবে আমাকে? অভি মাথা নাড়ল। মেয়েটি একটু আশ্বস্ত হয়ে অভির দিকে হাত বাড়ালো। অভির মগ ডালে উঠতে হলো না। নিচে বেছানো প্লাস্টিকটাও আর কাজে লাগলো না। সে সাবধানে বাচ্চাটাকে নিচে নামিয়ে আনতেই সকলের মাঝে এক প্রকার হুড়োহুড়ি লেগে গেল। এতক্ষণ কান্নাকাটি করা বাচ্চাটির মা দৌড়ে এসে বাচ্চাটাকে বুকে টেনে নিল। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি মানুষ না, সাক্ষাৎ ফেরেশতা হয়ে এখানে এসেছিলেন। আল্লাহ আপনার ভালো করুক। দুনিয়ায় এখনো ভালো লোক বেঁচে আছে, আপনিই তার উদাহরণ। অভি বেশ বড়সড় একটা ধাক্কা খেলো। এই প্রথম কেউ তাকে দোয়া করলো, তাকে ফেরেশতার সাথে তুলনা করলো। কিন্তু সে পৃথিবীর জঘন্যতম মানুষ। বাবা বলেছিল অভি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। শিশুরা জন্ম নেয় পবিত্রতার সাথে, কিন্তু অভির জন্মই হয়েছিল খুনি হিসাবে। সারা জীবন সকলের কাছে জেনে এসেছে সে খারাপ, সে নিজেও জানে সে খারাপ। তবে সে যদি খারাপ হয়েই থাকে, তবে এই মেয়েটিকে কেন বাঁচালো? মহিলাটি বারবার অভির প্রশংসা করলে অভি স্পষ্ট বলে দিল, না, আমি ভালো মানুষ নই, হতে পারি না। আমি এই পৃথিবীর জঘন্যতম মানুষ, আর আমি সেভাবেই থাকতে চাই। উপস্থিত সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল অভির দিকে। চারু আর ফাতেমা মিলে সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করে ফেলেছে। তবে সমস্যা হয়েছিল থাকার জায়গা নিয়ে। ঘর মাত্র দুটো, একটায় চারু আর সিফাত, অন্যটায় হামিদ আর ফাতেমা। বাচ্চারা না হয় ওদের সাথেই থাকলো, কিন্তু হিমেল কোথায় থাকবে? ধান রাখার জন্য ওদের একটা ঘর ছিল, সেটা কিছুটা দূরে। চারু ওটাকেও কোনো মতে পরিষ্কার করে হামিদের পুরনো চৌকিটা সেখানে পৌঁছে দিয়েছে। ইতিমধ্যে ওদের গ্রামে আসার কথা সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। সকলেই দেখতে আসছে তাদের। সিফাতকে চারুর স্বামী হিসেবে পরিচয় করানো হলো। জামাল হোসেনের মৃত্যুর পর হামিদই বিয়ে দিয়েছে চারুকে। মুখে মুখে সিফাতের গুণগান চলছে। অনেকে আবার হিংসেই মুখ বাঁকিয়ে বলছে, পোলার এত বড় মাইয়া আছে, দেখাই গ্রামের মাইয়া বিয়া করতে রাজি হয়েছে। চারু কারোর কোনো কথাই গায়ে মাখলো না। হিমেলকে বলা হয়েছে সাজিদের ভাই। হামিদের বউ দেখে আফসোসের সীমা নেই কারোরই। এমন সুন্দর ছেলের বউ কিনা এই কালো মেয়ে। চারুর অনুপস্থিতিতে দু একজন তো মুখের উপর বলেও দিল। স্বাভাবিকভাবেই এতে হামিদের মন নষ্ট হয়ে গেল। মুখে কিছু না বলেও ফাতেমার প্রতি রূঢ় ব্যবহার করা শুরু করলো সে। অবশ্য চারুর সামনে খুব বেশিক্ষণ সেটা স্থায়ী হলো না। শাপলার মা ভাত দিয়ে গেছে আজ। এতদিন পর গ্রামে ফিরে আসায় কেউই আর রান্না করতে দেয়নি। টুনির মা তো আগেই বলে রেখেছে রাতে সে সবাইকে রান্না করে খাওয়াবে। দু একজন পুরনো বন্ধুর দৌলতে হামিদ জানতে পেরেছে গত বছরই গ্রামে বিদ্যুৎ এসেছে। অবশ্য বিদ্যুৎ শুধু দিনেই থাকে, রাত হলে তার আর কোনো খবর পাওয়া যায় না। ঝড় বৃষ্টি হলে তো কথাই নেই। আল্লাহর নাম নিয়ে সেই যে যায়, দু তিন দিনে আর আসার নাম নেয় না। তাও হামিদ ঠিক করেছে কালই বিদ্যুতের লাইন টেনে আনবে। হামিদ অবাক হয়ে লক্ষ্য করে গ্রামে আজও 5 টাকা গাড়ি ভাড়া দিয়ে এই প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়া যায়, আর গ্রামের মানুষ আজও কিপটেমি করে হেঁটেই মাইলের পর মাইল পার করছে। হামিদের আসার কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছিল বিন্দিয়া। ছুটে এসেছিল সে। পুতুল আর লতা বাদে সকলেই এই কাজ ও কাজ করছিল। বিন্দিয়া যখন আসে, হামিদ আর চারু তখন রান্নাঘর পরিষ্কারে ব্যস্ত ছিল। হামিদকে দেখেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। কোনো এক অজানা কারণে চারু সহজেই সেটা বুঝতে পেল। বিন্দিয়ার বয়স এখন চারুর প্রায় সমান। এখনো বিয়ে করেনি সে। গ্রামে এই বয়সে বিয়ে করেনি মানে অনেক কিছু। সে সম্ভবত অপেক্ষা করছিল হামিদের জন্য, কিন্তু হামিদ কখনোই তাকে কোনো কথা দেয়নি। হামিদের জন্য তার অপেক্ষাটা কতটা যুক্তিযুক্ত ছিল? সম্ভবত একেবারেই না। চারুর সাথে কথা বলে বিন্দিয়া এগিয়ে গেল হামিদের দিকে। কেমন আছেন হামিদ ভাই?
আমারে চিনতে পারছেন? হামিদ ভ্রু কুঁচকে মনে করার চেষ্টা করছে বিন্দিয়াকে সে ঠিক কোথায় দেখেছে। হঠাৎই তার মনে এলো বিন্দিয়াই চারুর সম্পর্কে হামিদকে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বিন্দিয়া ভেবেছিল হামিদ কথা এগুবে, কিন্তু কথা না এগিয়ে হামিদ চুলায় মাটির প্রলেপ দেওয়ার কাজ শুরু করে দিল। গ্যাস আসেনি এখনো গ্রামে। এই পাড়া গায়ে গ্যাস আসার কথাও না। মাটির উনুন দিয়েই কাজ চালাতে হবে। বিন্দিয়া যেন এই মাটির মাখা হাতেই হামিদকে ভালো লাগছে। অবশেষে তার এত বছরের অপেক্ষার অবসান ঘটলো। হামিদ কি জানে ও এত বছর যাবৎ শুধুই তার জন্য অপেক্ষা করেছে? হঠাৎই একটা বাচ্চার কান্নার আওয়াজে হামিদ দৌড়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। বিন্দিয়াও বিন্দিয়াও তার পিছু পিছু বের হলো। চারু অবশ্য কিছুই বলল না। মেয়ের প্রতি হামিদের ভালোবাসা দেখলে এমনিই সরে যাবে বিন্দিয়া, তবে বান্ধবীর জন্য বেশ খারাপ লাগছে তার। হামিদ গিয়ে দেখলো ফাতেমা লতাকে বারবার শান্ত করার চেষ্টা করলেও লতা শান্ত হচ্ছে না। হামিদকে দেখে আবারও ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল সে। বাবার কাছে কত অভিমান তার। কোলে আসার জন্য হাত বাড়িয়ে দিল লতা। আমার হাতে তো কাদা মাখা, তোমার শরীরেও লেগে যাবো মা। তুমি মায়ের কাছে থাকো। লতা মাথা নাড়িয়ে না বোঝালো সে মায়ের কাছে থাকবে না। হামিদের ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা ফুটে এলো। মেয়েটা তার প্রচন্ড আহ্লাদি হয়েছে। বাবা ছাড়া কিছুই বোঝে না। মায়ের বিরুদ্ধে কত নালিশ তার বাবার কাছে। হামিদ হাত বাড়িয়ে কোলে তুলে নিল লতাকে। এই বাচ্চাটা কার হামিদ ভাই? একেবারে চারুর মতো দেখা যায়। এইটা কি চারুর মাইয়া? না, ও লতা, আমার আদরের একমাত্র ভাইয়া। দেখতে একদম চারুর মতো, তাই না কও? বিন্দিয়া বেশ জোরে একটা ধাক্কা খেলো। ও, আপনার মাইয়া? ফাতেমা মুচকি হাসলো। বিন্দিয়ার মাথায় বাজ পড়লেও হয়তো সে এতটা চমকাতো না। গ্রামের সবাই বলাবলি করছিল কালো বউ, কিন্তু বিন্দিয়া হামিদের আসার খবরে এতটাই খুশি ছিল যে কার বউ সেটা জানার প্রয়োজন বোধ সে করেনি। কান্না আটকাতে না পেরে দৌড়ে উঠান থেকে বেরিয়ে গেল সে। ফাতেমা অবাক হয়ে বলল, ওর আবার কি হইল? বসন্তের মাঝামাঝি সময়ে শিহাব আর সুহাসিনীর বিয়ে ঠিক হয়েছে। কাছের আত্মীয় স্বজনরা সবাই জেনে গেছে। বাড়ির সকলেই বেশ খুশি। সুহাসিনীও প্রচন্ড খুশি, তবে খুশি হতে পারে না শিহাব। একাধারে অনেক কিছু মাথায় ঘুরতে থাকে তার। সবচেয়ে বেশি মাথায় যন্ত্রণা দিচ্ছে চারুলতা আর অভি। তার জীবনে চারুলতার জায়গা সে অন্য কাউকে দেওয়ার কথা কল্পনাও করতে পারে না। মাথায় প্রচুর চাপ পড়ছে। তার উপর অভি। মিলি যে কতটা কষ্ট পেয়ে শিহাবকে সব বলেছে তা সে অনুমান করতে পারে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, মিলি কেন অভির সাথে শিহাবের দেখা করালো না? কি এমন হয়ে যেত ওর সাথে দেখা করালে? মিলি কি কিছু লুকাচ্ছে? সিহাব, সুহাসিনী ডাকে পিছনে ফিরে তাকায় সে। সুহাসিনী শাড়ি পরেছে। অতিরিক্ত রকমের সুন্দর হলে কাউকে যেমন লাগে সুহাসিনীকেও তেমনই সুন্দর বলা চলে। এক দেখায় চোখে পড়ার মতো মেয়ে সে। তবে স্বর্ণলতা শিহাবের মনে যে দাগ কেটেছে, সুহাসিনীর সৌন্দর্য সে দাগ মুছতে ব্যর্থ হবে। নাই বা কেন? শিহাব তো শুধু চারুলতার রূপটাকে ভালোবাসেনি, তার প্রতিবাদী মনোভাব, বাচ্চামো, নিজেকে সামলানোর ক্ষমতা, রাগ, জেদ, ভালোবাসা, সরলতা সব কিছুতেই মুগ্ধ হয়েছে, ভালোবেসেছে। এত সহজে কি 5টা বছরের মায়া কাটানো যায়? সিহাব শুনছেন? হ্যাঁ, শুনছি, বলো। আমাদের বিয়ে কিন্তু বসন্তে ঠিক করা হয়েছে, জানেন তো? জানি। শিহাব মুচকি হাসে। ভিতর থেকে বেরিয়ে আসে এক বুক দীর্ঘশ্বাস। আবারও এক বসন্ত। শিহাব নিজ মনে নিজেকেই বলল নিজের ভিতরের কথাগুলো। বসন্ত আমাদের জীবনের চমৎকার ভূমিকা পালন করছে, তাই না স্বর্ণলতা? সেদিন এক বিবর্ণ বসন্তে তুমি অন্য কারো হয়েছিলে। আজ আরেক বিবর্ণ বসন্তে আমি অন্য কারো হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আমার কাছে বসন্ত মানেই বিচ্ছেদ, বসন্ত মানেই তুমি, তুমি মানেই আমার ভালোবাসা। সোনাদিঘির পাড়ে বসে আছে চারু। ছোটবেলায় এই জায়গাটাকে ভয় পেয়ে কতবার এখান থেকে পিছিয়ে গেছে তার হিসেব নেই। কি বোকামোটাই না করেছে। দিঘির জলে পদ্ম ফুলেরা সগৌরবে ভাসমান আছে। কি অমায়িক লাগছে দেখতে। চারুলতা, নিজের নামে সম্বোধন শুনে পিছনে তাকালো চারুলতা। হিমেল দাঁড়িয়ে আছে সেখানে। বুঝতে পারি? দিঘিটা আমার নয় যে আমার অনুমতি চাইছেন। হিমেল অন্য পাশে গিয়ে বসে পড়ল। তোমার কেসটা লুকিয়ে রাখতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, জানো? কাঠখড় পোড়ালেই বুঝি কেস লুকানো যায়?
তাহলে তো সব অপরাধীরাই কাঠঘর পোড়াতে পারতো। এটা শুধু কথার কথা। তোমাকে কিছু কথা বলার প্রয়োজন, তাই ভাবলাম এখানেই বলি। বলুন। বলবো। আগে বলো, তুমি এখানে কি করছো? হামিদ কিন্তু অনেকক্ষণ যাবত তোমাকে খুঁজছে। এমনি বসে আছি। ছোটবেলায় কত ভয় পেতাম এখানে আসতে। ভয় কেন পেতে? এই দিঘি নিয়ে গ্রামে অনেক কথাই প্রচলিত ছিল। এখানে নাকি একটা মেয়ে ডুবে গিয়েছিল, বাঁচেনি আর। সেই মেয়ের অতৃপ্ত আত্মা নাকি এখানে ঘুরে বেড়ায়। হিমেল কিছুটা ভরকে গেল। তার বেড়ে ওঠা গ্রামে, সময়ের সাথে সাথে শহরের সাথে মিলে গেলেও এইসব ভয় কাটিয়ে উঠতে পারেনি সে। ছোট থেকেই কিছুটা ভীতু ধরনের সে। তার এই ভয় পাওয়াটা চারুর চোখ এড়ায় না। ভয় পাচ্ছেন কেন? তাদের ভয় পাওয়ার কিছু নেই। আসলে ভূত তারা না, ভূত হলাম আমরা। আমরা ভূত? হ্যাঁ, আমরা ভূত। আপনি পরকালে বিশ্বাস করেন? হ্যাঁ, করি। পরকালই হলো সত্যিকারের দুনিয়া, আর এই দুনিয়া হলো ক্ষণিককালের মায়া। তাই যারা পরকালে থাকে তারা হলো সত্যিকারের মানুষ। আর আমরা যেহেতু সত্য জগতে নেই, মায়ার একটা জগতে আছি, তাই আমরা ভূত। হিমেল অবাক হলো। সত্যি এই মেয়ের চিন্তা ভাবনার লেভেল আলাদা, অদ্ভুত। তুমি কি আমাদের উপর রেগে আছো চারুলতা? সেটাই কি স্বাভাবিক নয়? খুবই স্বাভাবিক। তবে আমাদের উপর রেগে থাকলেও হামিদের উপরে রেগে থেকো না। ও সত্যি তোমাকে খুব ভালোবাসে। তুমি আমাদের কাছে আছো জেনেও তার চিন্তার শেষ ছিল না। ধর্মের কাজ তাকে খুবই কমই করতে দেখেছি আমি। কিন্তু তুমি যেদিন থেকে স্যারেন্ডার করলে সেদিন থেকে এক ওয়াক্ত নামাজও ছেড়েছে কিনা সন্দেহ। ও সকল চিন্তা সবসময় তোমাকে ঘিরে। নিজের স্ত্রী আর মেয়ের চেয়েও ও তোমার চিন্তা বেশি করে। আমরা আলাদা মায়েদের সন্তান হলেও আমাদের বাবা যেমন এক, ঠিক তেমনই আমাদের উদ্দেশ্য কিন্তু একই ছিল। আমাদের সেই তথাকথিত পিতাকে হত্যা করা। আমি হাজারবার চেষ্টা করেও সেটা পারিনি। কেন জানো? আমি তোমাদের মতো এত সাহসী নই। আর একটা বড় কারণ ছিল, সে আমার বাবা। তাকে যতই আমি ঘৃণা করি, কিন্তু তাও তাকে মারতে আমার হাত কাঁপত। সে তোমার সাথে এত অন্যায় করার সত্ত্বেও তাকে হত্যার পর তোমার চোখ থেকে অশ্রু ঝরেছে। সেই অশ্রুর প্রমাণ করে তুমি তাকে একটু হলেও ভালোবেসেছ। বাসবে না কেন বলো? সে যতই খারাপ হোক, কয়েক মুহূর্তের জন্য হলেও হয়তো তার সাথে তোমার ভালো স্মৃতি ছিল। সুন্দর স্মৃতি আমাদের ভালোবাসতে শেখায়। আর সেই ভালোবাসা থেকেই কষ্টটা তুমি উপলব্ধি করতে পেরেছ। কিন্তু তোমার ভেতরে প্রতিশোধের যে আগুন ছিল, সেটা সেই সুখ স্মৃতিকে ভস্ম করে দিয়েছে। তাই তুমি পেরেছো তাকে খুন করতে। তুমি যেমন করিমপুর গ্রামে বড় হয়েছো, আমি তেমনই সুন্দরপুরে বড় হয়েছি। নামের মতো গ্রামটাও ছবির মতো সুন্দর ছিল। সেখানে সুন্দর প্রকৃতি সাক্ষী ছিল আমাদের প্রতি হওয়া প্রতিটা অন্যায় ও বৈষম্যের। তার প্রতি আকাশস্পর্শী ঘৃণা থাকলেও খুন তাকে আমি করতে পারিনি। পালিয়ে গিয়েছিলাম মাকে নিয়ে। আমাদের ভাগ্য খুবই সুপ্রসন্ন ছিল জানো। মায়ের আবার বিয়ে দেওয়া হয়। আগের ঘরে একটি ছেলে ছিল, কিন্তু ভদ্রলোকের স্ত্রী মারা গিয়েছিল। সেই ভদ্রলোক আমাকে নিজের ছেলের পরিচয়ে মানুষ করেন। দুই ভাই আমরা একত্রে বেড়ে উঠি। যা আমার জন্মদাতা আমার জন্য করেননি, তা ওই ভদ্রলোক করেছিলেন। তাকে আমি মনে প্রাণে নিজের বাবা মানি। তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক আছে। রক্তের সম্পর্কে বিচ্ছেদ ঘটলেও আত্মার সম্পর্কে কখনো বিচ্ছেদ ঘটে না। আপনার মতো এতটা সৌভাগ্যবান আমি নই হিমেল। আপনাকে ভালোবাসার মানুষ আছে, আর আমি সবসময় ভালোবাসার মানুষদের কাছেই ঠকে এসেছি। হাজার কষ্ট পেয়েছি জীবনে, পাথরে পরিবর্তিত হয়েছিলাম। কিন্তু সেই পাথরও ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল সেদিন, যেদিন জানলাম আমার ভাই এত কিছু জেনেও আমার কাছে সব লুকিয়ে গেছে। চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করেছি তাকে। আমি মনে করতাম পৃথিবী উল্টে গেলেও আমার ভাই আমাকে কখনো ঠকাবে না, কখনো কিছুই লুকোবে না। যখন জানলাম আমার ধারণা ভুল, আমি মেনে নিতে পারিনি। খুন করতে ইচ্ছা হয়েছিল তাকে, কিন্তু তাও পারিনি। সেদিন প্রথমবারের মতো উপলব্ধি করেছিলাম জীবনের কাছে হেরে গেছি আমি। জীবনে কেউ যদি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তবে সেটা হামিদ। হামিদকে অবিশ্বাস করো না, বিশ্বাস করো। হামিদ যতটুকু করেছে তোমার যেন কষ্ট না হয় তাই করেছে। তার হয়ে আমার কাছে ওকালতি করতে আসবেন না। আপনারা সবাই ধোঁকাবাজ। বিয়ের পর জানতে পারলাম সাজিদ ভেবে যাকে বিয়ে করেছি, সে আসলে সাজিদের যমজ ভাই সিফাত।
স্যার কিন্তু সত্যি তোমাকে পছন্দ করে। আগে করতো না, তবে বিয়ের পর সত্যি করে। চারু উত্তর না দিয়ে উঠে যায় সেখান থেকে। একবার কবরস্থানে যাওয়া প্রয়োজন। মনোরমার কবরটা একবার দেখা উচিত। কবরস্থানে গিয়ে চারু দেখতে পেল হামিদ আগে থেকেই সেখানে আছে। কবরের উপর কিছু গাছ জন্মেছে। অবশ্য সেসব আগাছা বললেই গণ্য করা যায়। সেগুলোই পরিষ্কার করছে হামিদ। চারু নিজেও গিয়ে কিছু সাহায্য করলো। অল্প সময়ের মাঝেই পরিষ্কার হয়ে গেল। অনেকক্ষণ যাবত তোরে খুঁজছিলাম। কোথায় ছিলি তুই? মায়ের ফুল অনেক পছন্দ ছিল। কয়েকটা ফুলের বীজ আনলাম। আয় দুজনে মিলে এইগুলো লাগাই দি মায়ের কবরে। চারু কিছু না বললেও হামিদকে সাহায্য করলো তার কাজে। বাসায় কারেন্টের লাইন নিছে, কিন্তু শুনলাম সন্ধ্যার পর নাকি কারেন্ট থাকে না। বাচ্চারা গরমে ঘুমাইবো কেমনে? হাত পাখা দিয়ে বাতাস করতে হবে। বাড়ি তো একটা হাত ফাঁকা। হাট থেকে আরো কিনে আনতে হইব। তাছাড়া শিবাত ভাই আর হিমেলও মনে হয় গরমে ঘুমাইতে পারবো না। আমিও পারুম না। 3 ঘরের জন্য 3টা কিনলেই হবে। গ্রামের সবকিছুর দাম কম, কিনে নিতে পারো। আয় আমরা দুজন গিয়ে প্রয়োজনীয় সবকিছু কিনে আসি। এইটা গ্রাম, কখনো কোনো মেয়েকে অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাজারে যেতে দেখেছো? তুই আবার লোকের পরোয়া করা শুরু করলি কবে থেকে? তুমি কিনে আনো, আমি ওদিকে যাব না, আমার ভালো লাগছে না। আচ্ছা তুই কি কিছু খাবি? নিয়ে আসমু। না, আমি কিছু খাবো না। সম্ভব হলে গরুর দুধ কিনে এনো। পুতুল দুধ না খেয়ে রাতে ঘুমোতে পারে